তাছাড়া আমি ওনার বাড়ির কাজের মেয়ে হতে যাব কেন, যেখানে কিনা আমি ওই বাড়ির বউ। যদি আপনি আমাদের বাড়ির কাজের মেয়ে হতে চান, সেটা আপনার ব্যাপার। রিয়ার দিকে তাকিয়ে কথাগুলো একদমই বলে ফেললাম। কফি অর্ডার করে সেটাই খাচ্ছিলাম। হঠাৎ নীলার এমন কথা শুনে এতটাই অবাক হলাম যে কফির মগটা হাত থেকে পড়ে গেল। সবার দিকে তাকালাম। আমার মতো সবাই অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। মানে ওরাও নীলার কথায় অনেকটা অবাক হয়েছে। রিয়ার দিকে তো তাকাতে অব্দি পারছে না, যে পরিমাণ রেগে আছে সেজন্য। আল্লাহ জানে আজ রিয়া আবার কি অবস্থা করবে। এসব ভাবছি ঠিক তখনই আরিফ বলে উঠলো, রিয়াদ দোস্ত, মেয়েটার কথাগুলো কি সত্যি? তুই রিয়াকে বিয়ে না করে এই মেয়েটাকে বিয়ে করেছিস? আমি ভাবতেও পারিনি নীলার মতো সহজ সরল একটা মেয়ে এরকম ভাবে রিয়াকে লজ্জায় ফেলবে। তবে ও যা করেছে তাতে আমি অনেক খুশি হয়েছি। এই সুযোগে আমিও রিয়াকে কিছুটা সায়স্তা করতে পারবো। রিয়াদ কিছু বলতে যাবে তার আগে আমি আরিফকে বলতে শুরু করলাম, আরে দোস্ত, রিয়াদ কি বলবে? রিয়াদ তো রিয়ার ভয়ে তোকে সত্যি কথাটা বলতে পারছে না। সত্যি ঘটনাটা আমার থেকে শোন। রিয়াদ রিয়াকে নয় নীলাকে বিয়ে করেছে, এটাই সত্যি। রিয়াদের মা তো রিয়াকে দু চোখে দেখতে পারে না, তাহলে ওদের বিয়েটা হবে কি করে? তাছাড়া এরকম একটা ছোট কাপড় পরা মডেলকে সবাই শুধু দেখতেই ভালোবাসে, কেউ নিজের বাড়ির বউ করতে চায় না। নীলার কথা শুনে শুনে রিয়া এমনিতে রেগে আছে। তারপরও শিহাবের এরকম কথা শুনে রিয়া রাগ করে রেস্টুরেন্ট থেকে চলে গেল। তবুও আমি সত্যি কথাটা একবার রিয়াদের মুখ থেকে শুনতে চাই। রিয়াদ, সত্যিটা কি আমায় বল। আসলে দোস্ত, আমার না এখন শরীরটা ভালো লাগছে না। আমি তোর সাথে অন্য আরেকদিন কথা বলবো, বাই। বলেই সেখান থেকে নীলার হাত ধরে সোজা অফিসে না গিয়ে বাড়িতে চলে আসলাম। রেস্টুরেন্ট থেকে আসার সময় আরিফ, শিহাব আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি ওদের কোনো কথাই না শুনে চুপ করে বেরিয়ে এসেছি। বাড়িতে এসে নীলার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসলাম। তারপর রুমের দরজাটা লক করে ওর হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরলাম। নীলার উপর এতটাই রেগে আছি যে আমি এই মুহূর্তে কি করছি তা বুঝতে পারছি না। আজ তুমি এটা কি করলে রেস্টুরেন্টের সবার সামনে? কথাটা অনেক জোরেই বললাম। কই, কিছু বলিনি তো। উনি অনেক জোরে ধমক দিয়ে কথাটা বললেন। এত জোরে ধমক দেওয়ায় আমায় কোনোদিন কেউ দেয়নি, তাই অনেক ভয় করছি। কিছু বলেনি তাহলে রেস্টুরেন্টে ওইটা কি ছিল? তুমি সবার সামনে কেন বললে রিয়া আমার বউ নয়, আমার বউ হচ্ছে তুমি? ওইটা তো আমি সত্যি কথাই বলেছি। আমি তো আপনার বউ হই, তাই না? উনি আমার হাতটা আরও জোরে চেপে ধরলেন। খুব বেশি ব্যথা পাচ্ছি, তবে ভয়ের কারণে কাঁদতে ওনাকে কিছু বলতেও পারছি না। কিসের বউ তুমি আমার? আমি কি তোমার ইচ্ছে করে বিয়ে করেছি নাকি যে তুমি আমার বউ হবে? তোমার কি কোনো যোগ্যতা আছে আমার বউ হওয়ার? আমি শুধু রিয়াকে ভালোবাসি, আর বউ হিসেবে যদি কাউকে মানতে হয় তাহলে রিয়াকেই বউ মানবো। আপনি আমাকে বউ হিসেবে মানেন বা নাই মানেন, কিন্তু আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি। তাই আপনার যেটাতে ক্ষতি হবে সেটা আমি কখনোই হতে দিব না। রিয়া আপনার জন্য পারফেক্ট নয়। রিয়া আপনার জন্য পারফেক্ট নয়। ও শুধুমাত্র আপনার ক্ষতি করার জন্য এখনও আপনার পিছনে পড়ে আছে, যা আমি বেঁচে থাকতে কোনো দিনও হতে দিব না। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার সাথে রিয়ার বিয়েটা হতে দিব না। তার জন্য যদি সারা জীবন আপনার অবহেলা পেতে হয়, আমি তাতেও রাজি। এমনিতে রেস্টুরেন্টে ঘোরানোর জন্য মাথাটা অনেক আগে গরম হয়ে গিয়েছিল, আর এখন নীলার এরকম কথা শুনে মাথাটা আরো গরম হয়ে গেল। নিজেকে চেষ্টা করেও আর সামলাতে পারলাম না, খুব জোরে নীলার গালে একটা চর বসিয়ে দিলাম। ভুলটা তোমার না, আসলে সব ভুল আমারই ছিল। কেন যে আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে সাহায্য করলাম আল্লাহ জানেন। আর সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে বাঁচানোর জন্য বিয়ে করাটা। আমি যদি আগে জানতাম তোমার মতো একটা রাস্তার মেয়ে আমার বউ হয়ে সেটার সুযোগ নেবে, তাহলে বিশ্বাস করো কোনোদিন তোমাকে আমি বাড়িতে এনে আশ্রয় দিতাম না। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো, তুমি এটা মনে করো না যে একবার আমাদের বিয়ে হয়ে গেছে বলে আমি তোমাকে সারা জীবনের জন্য বউ হিসেবে মেনে নেব। যতদিন তুমি এ বাড়িতে আমার বউ হিসেবে থাকবে ততদিন আমার থেকে স্ত্রীর অধিকার তো দূরের কথা, উল্টো অবহেলাটাই পাবে। কথাগুলো একদমই বলে সেখান থেকে অফিসে চলে এলাম, কারণ আর কিছুক্ষণ নীলার সামনে থাকলে হয়তো নীলাকে কিছু একটা করেই ফেলতাম। ওনার চর গালে পড়ার সাথে সাথে মেঝেতে বসে পড়েছি। উনি চলে যাওয়ার পর মেঝেতে বসে শুধু চোখে জল ফেলতে লাগলাম। নিজের ক্যাবিনে বসে মাথাটা ঠান্ডা করার চেষ্টা করছি, কারণ মাথা গরম থাকলে আমি আবার কোনো কাজই ঠিক মতো করতে পারি না। কিছুক্ষণ এভাবে চুপ করে থাকার পর বুঝতে পারলাম মাথাটা অনেকখানি ঠান্ডা হয়েছে। পকেট থেকে মোবাইলটা বের করে রিয়াকে ফোন দিতে লাগলাম। এখন রিয়ার মাথাটা ঠান্ডা করা খুব জরুরি, না হলে যে কি পরিমাণ রেগে মেয়ে কি থেকে কি করে বসে সেটা রিয়াই ভালো জানে। রিয়াকে কন্টিনিউস ফোন দিতেই লাগলাম। তখনই শিহাব আমার ক্যাবিনে আসলো। ফোনটা বন্ধ করে টেবিলের উপর রেখে দিলাম। ওর প্রতি কিছুটা রেগে আছি, তাই অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিলাম।
কি ব্যাপার, ছোট বাচ্চাদের মতো আমাকে দেখে গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলি কেন? এমনি। বুঝেছি, আমার উপর রাগ করেছিস রিয়াকে অপমান করার কারণে। কিন্তু তুই তো জানিস আমি সব সময় তোর যেটাতে ভালো হবে সেটাই করি, তাই না? তাই বলে রিয়াকে সবার সামনে অপমান করলি? ও অনেক কষ্ট পেয়েছে, এই কাজটা না করলেও পারতি। ঠিক আছে, সকালের কাজটার জন্য সরি। একটা কথা বল, সকালবেলা অফিসে না এসে নীলাকে নিয়ে তখন কোথায় গিয়েছিলি? বাড়িতে? শিহাবকে সবকিছু খুলে বললাম। এই কাজটা কিন্তু তুই একদমই ঠিক করিসনি। নীলা তোর বউ হিসেবে ওই মুহূর্তে যা ঠিকই ভেবেছে সেটাই করেছে। ওর জায়গায় যে কেউ থাকলে এমনটাই করতো। তুই বল, একটা মেয়ে কিভাবে তার স্বামীর সাথে অন্য আর একটা মেয়েকে সহ্য করতে পারবে? যেখানে মেয়েটা জানে তার স্বামীকে সে মেয়েটা কিছুদিনের মধ্যে কেড়ে নিতে যাচ্ছে, মেয়েটাকে চাইবে না তার স্বামীকে শুধুমাত্র নিজের করে রাখতে? তুই নীলার গায়ে হাত তুলে খুব খারাপ একটা কাজ করেছিস। কি করবো বল, নীলা বলেছে ও নাকি কোনোদিন রিয়া আর আমার বিয়ে হতে দেবে না। সেজন্যই তখন মাথাটা গরম হয়ে গেল, আর আমি ওর গালে চটটা বসিয়ে দিলাম। নীলা হয়তো চায় না তুই ওকে ছেড়ে রিয়াকে বিয়ে করিস। আমার মনে হয় নীলা তোকে ভালোবেসে ফেলেছে রে ভাই। দূর, বিয়ে মাত্র একদিন হলো, একদিনে কি কেউ কাউকে ভালোবাসতে পারে? কেন পারে না? তুই কয়দিনে রিয়াকে ভালোবেসেছিলি? তুইও তো রিয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলি। আমি বলি কি ভাই, তুই রিয়াকে ভুলে গিয়ে নীলাকে নিয়ে সুখের সংসার কর। নীলার মতো এত ভালো মেয়েকে হারিয়ে ফেলিস না। আচ্ছা, এই বিষয়ে আমি পরে চিন্তা করে দেখবো। এখন তুই প্লিজ আমার কেবিন থেকে যা তো। ওকে, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, বাড়িতে গিয়ে নীলার কাছে মাপ চেয়ে নিস। শিহাব কেবিন থেকে বেরিয়ে গেল। শিহাব ভুল কোনো কথা তো বলেনি, সত্যি তো নীলা আমার বউ, আর বউ হিসেবে সবার সামনে নীলা যে কথাগুলো বলেছে পুরোটাই ঠিক ছিল। নীলাকে আর চর মারাটা আমার মোটেও ঠিক হয়নি। রাতে নীলার কাছে মাপ চেয়ে নেব। যাক, এসব চিন্তা এখন বাদ দেই, নীলার ব্যাপারটা পরে দেখতেছি। এখন রিয়াকে কি করে শান্ত করব সেটার চিন্তা করি। মোবাইলটা হাতে নিয়ে রিয়াকে আবার ফোন দিতে লাগলাম। কিছুক্ষণ ফোন রিং হলো কিন্তু ধরলো না। পরের বার যখন ফোন দিলাম তখন ফোনটা সুইচ অফ বলছে। এর মানে রিয়া এখন আমার উপর অনেক রেগে আছে, যার জন্য রেগে ফোনটাই বন্ধ করে রেখেছে। এখন কি করি আমি? রিয়ার মনটা যে আমার যে করে হোক ভালো করতেই হবে, না হলে আমি যে মনে মনে শান্তি পাবো না। সিদ্ধান্ত নিলাম অফিস শেষ করে রিয়ার জন্য কিছু গিফট নিয়ে ওর বাড়ি যাব। এতে যদিও একটু রাগটা কমায়। সব চিন্তা ভাবনা এখনকার মতো বাদ দিয়ে কাজে মন দিলাম। উনি রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই রুমের দরজাটা লক করে খুব করে কান্না করলাম। কিছুক্ষণ পর দুপুরে খাবার রান্না করতে হবে, সেজন্য চোখ দুটো মুছে রান্না করতে চলে গেলাম। রান্না শেষে নামাজ পড়ে বিছানায় এসে শুয়ে রইলাম আর ভাবতে লাগলাম আজকে ঘটে যাওয়ার ঘটনাটা কি। কি দোষ ছিল আমার যে উনি এভাবে আমায় চড় মারলেন? আজ আমি যা করেছি সবই তো ওনার ভালোর জন্য করলাম, কিন্তু উনি তার পরিবর্তে আমার খারাপ মেয়ে ভাবলো আমি তার ক্ষতি করতে চাচ্ছি। আজ ওনার কাছে খারাপ মেয়ে হলাম, এটা ভাবতে চোখ দিয়ে ক্রমাগত পানি পড়তে লাগলো। রাতের দিকে বাড়ির সামনে চলে এলাম, কয়েকবার কলিং বেল বাজালাম, তবে কেউ দরজা খুললো না। বলেই পকেট থেকে ডুপ্লিকেট চাবিটা বের করে দরজাটা খুললাম। ড্রয়িং রুমের পাশ দিয়ে রুমের দিকে যেতেই দেখতে পেলাম নীলা ডাইনিং টেবিলে মাথাটা হাতের উপরে হেলান দিয়ে শুয়ে আছে। ভালো মনে থাকলে হয়তো এই সময়ে ওকে ডাক দিতাম, বাট এখন আমি খুব রেগে আছি। তাই নীলাকে ডাক না দিয়ে রুমে চলে গেলাম। আজ আমি এই জন্যই রেগে আছি, কারণ বাড়িতে আসার আগে আমি রিয়াদের বাড়িতে গেছিলাম ওর রাগ ভাঙাতে, কিন্তু সেখানে গিয়ে আমি নিজেই ওর প্রতি খুব রেগে যাই। রিয়ার বাড়ির সামনে গিয়ে যেই একবার কলিং বেল বাজালাম তখনই একটা ছেলে এসে দরজা খুলে দেয়। ছেলেটা আর কেউ ছিল না, সে ছেলে ছিল যে ওই দিন রিয়ার বেডরুম থেকে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হয়েছিল। ছেলেটাকে দেখে তখন কিছুটা রাগ হয়েছিল, তবে রিয়ার কথা ভেবে ছেলেটাকে আর কিছুই বলিনি। মাথাটা ঠান্ডা করে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, রিয়া কোথায়? তখন ছেলেটা কিছু বলতে যাবে তখনই রিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো টাওয়াল পরে, আর আমাকে দরজার বাইরে দেখা মাত্রই ছুটে এসে কোনো কথা না বলে দরজাটা লাগিয়ে দিল। এরপর অনেকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ওকে ডেকেছি, কিন্তু ও দরজাটা খোলেইনি। তাই রাগ করে সেখান থেকে বাড়ি চলে আসি। রুমে এসে মনটা যেন আর ছটফট করছে, বারবার রিয়ার বাড়ির সাথে ওই ছেলেটার কথাই মনে পড়ছে। বাইরে থেকে যতটুকু বুঝতে পারলাম তখন বাড়ির মধ্যে ওরা দুজন ছাড়া আর কেউ ছিল না। তাছাড়া আজকেও ছেলেটা আমায় দেখে কিছুটা ভয় পেয়ে গেছিল। ছেলেটার সামনে রিয়ার টাওয়াল পরে বাইরে বের হওয়া আমি এখনো মেনে নিতে পারছি না। মাথাটা গরম হয়ে গেল। পায়ের সামনে ড্রেসিং টেবিল ছিল, সেখানে খুব জোরে একটা লাথি মারলাম। ওনার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতে করতে
কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলার সাথে সাথে বুঝতে পারলাম শব্দটা আমার রুম থেকেই আসছে। তার মানে উনি চলে এসেছেন। তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি ড্রেসিং টেবিলের কয়েকটা জিনিস ফ্লোরে পড়ে আছে, আর ওনাকেও কেমন জানি রাগী মুডে আছে বলে মনে হচ্ছে। মনে হয় আমি ঘুমিয়ে গেছি বলে উনি রাগ করে এমনটা করেছেন। মা একদিন বলেছিলেন অফিস থেকে ফিরে ওনাকে এক গ্লাস পানি দিতে হয়। সেজন্য হাতে থাকা এক গ্লাস পানিটা ওনার দিকে এগিয়ে দিলাম। উনি সেটা খেয়ে বিছানায় বসে পড়লেন। আমি ওনার পায়ের পাশে ফ্লোরে বসে ওনার জুতা দুটো খুলে দিলাম। আপনি একটু রেস্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, ততক্ষণে আমি আপনার খাবারটা রেডি করছি। ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো উপরে ওঠাতে ওঠাতে কথাটা বললাম। খাবার রেডি করার আর কোনো দরকার নেই, আমি আজ কিছু খাবো না। ও, তাহলে কি বাইরে থেকে খেয়ে এসেছেন? ওনার সাথে খাবো বলে আমি এখনো কিছু খাইনি। না, বাইরেও কিছু খাইনি, বাড়িতেও কিছু খাবো না, আমার ভালো লাগছে না, আমি এখন একটু ঘুমাবো। বাইরেও কিছু খাননি, আবার এখানেও খাবেন না? এমন করলে কি শরীর ভালো থাকবে? আমি আপনাকে খাইয়ে তারপরেই ঘুমাতে দিব, তার আগে না। আপনি এখানে চুপ করে বসুন তো, আমি এখনই আসতেছি। ওয়াশরুমে গিয়ে এক বাটি পানি এনে ওনার মুখটা ভেজা তোয়ালে দিয়ে মুছে দিলাম, হাত দুটো ধুয়ে দিলাম। তারপর ডাইনিংয়ের টেবিলে ওনার খাবার রুমে নিয়ে আসলাম। নিন, এবার হা করুন তো। ওনার মুখের সামনে এক লোকমা খাবার ধরে কথাটা বললাম। আমারও খুব খিদে পেয়েছে। ওনাকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিব মনে মনে ভাবলাম। বাড়িতে এসে নীলার সাথে খারাপ ব্যবহার করবো এরকম কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু আজ রিয়ার বাড়ি থেকে দেখে আসা দৃশ্যটা, তারপরে নীলার এরকম ন্যাকামি আর সহ্য হলো না। মাথাটা পুরো গরম হয়ে গেল। খাবার তো খেলামই না, উল্টো খাবার প্লেটটাই ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলাম আর বলতে লাগলাম, কি শুরু করেছো কি? তুমি কি আমার শান্তি মতো একটু ঘুমাতেও দিবে না? সকালবেলা সবার সামনে এইভাবে আমার অপমান করলে, আর এখন এসেছো ন্যাকামি করতে। তোমার মাথায় কি একটু কমন সেন্স নেই যে একজন মানুষ খাবার খেতে না চাইলে তাকে জোর করতে নেই, যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে? তাছাড়া এটা যে জাস্ট তোমার একটা ফাঁদ, আমাকে ভালোবাসা দেখিয়ে ফাঁদে ফেলার, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। সো এইসব ড্রামা বন্ধ করো আর আমাকে শান্তি মতো ঘুমাতে দাও প্লিজ। কথাগুলো বলার সময় খেয়াল করলাম নীলার চোখের কোণে পানি। তার মানে ও কাঁদছিল। শুয়ে পড়ার 20 মিনিট পর এখনো নীলার মুখ চেপে কান্নার আওয়াজটা বাজে। ওকে এভাবে কথাগুলো বলাটা মনে হয় ঠিক হয়নি। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমি বা কি করবো? রিয়ার প্রতি রাগটা তো আমি ওর সামনে দেখাতে পারি না, তাই বাধ্য হয়ে নীলার ওপরই রিয়ার সব রাগটা ঝেড়ে ফেললাম। ভেবেছিলাম আজ বাড়িতে এসে নীলার কাছে মাপ চাইবো সকালের ব্যাপারটার জন্য, কিন্তু এখন আমি এটা কি করলাম? সরি না বলে মেয়েটাকে উল্টো পাল্টা কষ্ট দিয়ে ফেললাম। এসব কথা ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। এটা যে নীলাই সেটা বুঝতে একটু কষ্ট হলো না। চোখ মেলে তাকালাম, নীলার মাথায় ওড়না দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। নীলার চোখের নিচে কালো দাগ পড়েছে, হয়তো সারা রাত কান্না করার কারণে এরকম হয়েছে। আমাকে চোখ মেলে তাকাতে দেখেই ও মিষ্টি একটা হাসি দিয়ে বলতে লাগলো, ফজরে আজান দিয়েছে, নামাজ পড়তে যাবেন না? মুখের কোণে এখনো হাসি লেগে আছে। যাব। বিছানা থেকে উঠতে উঠতে নীলাকে কথাটা বললাম আর ভাবতে লাগলাম, এই মেয়েটাকে কি দিয়ে বানিয়েছেন? রাতে এত অপমান করার পরও আমার সাথে এত ভালো ব্যবহার, সত্যি আমি মানতে পারছি না। ওকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। ইনফ্যাক্ট ও অবাক হতে বাধ্য করছে। এত ভালো মেয়ে মানুষ পৃথিবীতে আছে, ওকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। বিছানা থেকে উঠে মসজিদে চলে গেলাম। নামাজ শেষে কিছুক্ষণ বাইরে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। সাথে বাড়িতে আসতে আসতে নীলার কাছে কিভাবে মাপ চাইবো সেটাও ভেবে নিলাম। বাড়িতে এসে রুমে চলে গেলাম। রুমে যেয়ে দেখি নীলা এখনো জায়নামাজের ওপর বসে কোরআন তেলাওয়াত করছে। তাই ওকে আর কিছু বললাম না, চুপ করে বিছানায় এক কোনো চোখ বন্ধ করে বসে নীলার কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম। এই কয়েকদিনে নীলার কোরআন তেলাওয়াত শোনাটা যেন আমার অভ্যাস হয়ে গেছে। সকালবেলা ওর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে সারাটা দিনই মন খারাপ থাকে। অনেকক্ষণ হলো চোখ বন্ধ করে নীলার কোরআন তেলাওয়াত শুনছি, খুব ভালোই লাগছিল কোরআন তেলাওয়াতটা। হঠাৎ কোরআন তেলাওয়াতের আওয়াজটা বন্ধ হয়ে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি জায়নামাজ ভাঁজ করছে। কি হলো, কোরআন তেলাওয়াত করাটা বন্ধ করে দিলে যে? নীলাকে কথাটা জিজ্ঞাসা করলাম, কারণ কোরআন তেলাওয়াতটা শুনতে খুব ভালোই লাগছিল। আজকের মতো কোরআন তেলাওয়াত করা শেষ। কেন, আপনার কি কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগছিল? ওনাকে জিজ্ঞেস করলাম কথাটা। হুম। ও আচ্ছা, তাহলে আরও কিছুক্ষণ কোরআন পড়ে আপনাকে শোনাই।
জায়নামাজটা আবার ফ্লোরে রাখতে যাব, তখন উনি আমায় বাধা দিলে। থাক, আজকে আর দরকার নেই। তুমি জায়নামাজটা রেখে একটু এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে। জায়নামাজটা রেখে ওনার থেকে কিছুটা দূরে সরে বসলাম। জি, বলুন কি বলবেন? আসলে নীলা, কালকের ব্যবহারের জন্য তোমাকে সরি বলা ছিল। কাল তোমার কাছে চটটা মেরে একটু বেশি অন্যায় করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। বিনয় সুরে কথাটা বললাম। এই, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? ভুলটা তো আমারই ছিল, তাই না? তাছাড়া আপনি আমার স্বামী। আমি ভুল করি বা না করি, আপনার ইচ্ছে হলে আমায় মারবেন, বকবেন, যা ইচ্ছা তাই করবেন। তাতে আমি বলার কে? হুম। মিষ্টি একটা হাসি দিয়ে কথাগুলো বললাম। মেয়েটা এত হাসতে পারে কিভাবে? যদিও বা এটা একটা ফেক হাসি ছিল আমাকে খুশি করার জন্য, যা আমি খুব সহজেই বুঝতে পারছি। তারপরও কিভাবে পারে এত অপমানের পর হাসি মুখে আমার সাথে কথা বলতে? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে নীলার সামনে। আমি কিভাবে পারলাম এত ভালো একটা মেয়ের গায়ে হাত তুলতে? তবুও অন্যায় যখন করেছি, মাপ তো চাওয়াটাই উচিত। তুমি কি আমায় মাফ করে দিয়েছো নাকি সেটা বলো। আবার মাফ করার কথা কেন আসতেছে? আমি বললাম তো, আপনি আমার যা ইচ্ছা তাই করেন না কেন? আমি কখনো আপনার উপর রাগ করব না তো। মাফ করব কি করে? ধন্যবাদ। তোমাকে আরেকটা কথা বলার ছিল। রিয়ার আমার মাঝে আর কোনোদিন এসো না প্লিজ। এই কথার কোনো উত্তর দিলাম না, শুধু মাথাটা নিচু করে রাখলাম। ঘড়ির দিকে তাকালাম, সকাল 9টা বাজে। আচ্ছা, অফিস টাইম হয়ে গেছে, আমি রেডি হতে গেলাম। তুমি একটু নাস্তার ব্যবস্থা করো। হুম, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা রেডি করতেছি। কথাটা বলে কিচেনে চলে এলাম। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। ওনাকে নাস্তা করিয়ে আমিও নাস্তা করে নিলাম। কাল সারা রাত ঘুমাতে পারিনি, তাই বেডরুমে চলে গেলাম একটু ঘুমাবো বলে। তখনই রিমি আমায় ডাক দিল, ডেকে বলল মা নাকি আমায় ওনার রুমে এখনই যেতে বলেছে। না ঘুমিয়ে মার রুমে চলে গেলাম। মা, আসবো? দরজার বাইরে দাঁড়িয়ে কথাটা বললাম। হুম, এসো। মা বিছানায় বসেছিল, আমি গিয়ে মার পাশে বসলাম। মা, কিছু কি বলার জন্য ডেকেছেন? হুম, কাল রাতে কি হয়েছিল রিয়াদের সাথে তোমার? মার কথাটা শুনে কিছুটা থতমত খেয়ে গেলাম। মা কিভাবে জানলো কাল রাতে আমাদের রুমে কিছু হয়েছে? মাকে রাতের ব্যাপারে কিছু বলা যাবে না, মা শুনলে অনেক কষ্ট পাবে। মনে মনে ভাবলাম কথাগুলো। তেমন কিছু না মা, রিমির কাছে জানতে পারলাম আপনার পা ব্যথাটা আবার বেড়েছে। আমি কি তেল মালিশ করে দিয়ে কথাটা ঘোরানোর জন্য। কথা ঘুরাতে চাইছো, তাই না? আমার সামনে কথা ঘুরিয়ে লাভ নেই, কারণ কাল রাতে আমি তোমার কান্নার আওয়াজ পেয়েছি। কি হয়েছিল কাল রাতে? সত্যি করে বলো নীলা। মা যখন সব কিছুই বুঝেই গেছে, তখন আর কিছু লুকালাম না। সকাল থেকে রাত অবধি যা যা ঘটেছিল সব মাকে খুলে বললাম। কি রিয়াদ? কি, রিয়াদ তোমার গায়ে হাত তুলেছে? ওর এত বড় সাহস! আজ ও বাড়িতে আসুক, তারপর দেখবে আমি ওর হাল কি করি। প্লিজ মা, আপনি ওনাকে কিছুই বললেন না। উনি যা কিছু করেছেন সবটাই রাগের মাথায় করেছেন। মা, উনি না জানলে তো আপনি জানেন, কাল আমি যা যা করেছি সবটাই আপনার কথা মতো নিজে থেকে না। জানেন মা, উনি কাল আমায় খারাপ মেয়ে বলেছেন। কালকের কাজটার জন্য আমি ওনার চোখে খুব খারাপ একটা মেয়ে হয়ে গেছি। প্লিজ মা, আমাকে আর ওনার রিয়ার মাঝে যেতে বলবেন না। উনি যাকে নিয়ে খুশি থাকতে চাই তাকে নিয়েই থাকতে দিন। শুধু শুধু আমি কেন ওনাদের সুখের মাঝে কাটা হয়ে থাকবো বলুন? আমি মেনে নিয়েছি আমার ভাগ্যটা। আল্লাহ চান না উনি আমার হোক। আল্লাহ হয়তো রিয়াকেই ওনার জীবনসঙ্গী হিসেবে ঠিক রেখেছেন। খবরদার নীলা, এই কথাটা যেন তোমার মুখে আর কোনোদিন না শুনি। রিয়াদকে দিয়ে যখন তোমাকে একবার আমার ঘরের বউ করে এনেছি, তখন আমি বেঁচে থাকা অবধি তুমি ওর বউ হয়েই এই বাড়িতে থাকবে। তোমার জায়গা কোনোদিন কেউ নিতে পারবে না, বুঝলে? দরকার হলে জোর করে রিয়াদকে তুমি বেঁধে রাখবে তোমার আঁচলে। তবুও ওই খারাপ রিয়া মেয়েটার কাছে ওকে যেতে দেবে না। কিন্তু মা, এমনটা করলে যে উনি অনেক কষ্ট পাবেন। পাক, যতই কষ্ট রিয়াদ পাক না, তবুও তুমি রিয়াদকে রিয়ার কাছে যেতে দিবে না। এটা মনে রেখো। সারা জীবন কষ্ট পাওয়ার চেয়ে প্রথমে একটু কষ্ট পাওয়া অনেক ভালো। রিয়াকে বিয়ে করলে রিয়াদ সারা জীবন কষ্ট পাবে। তুমি কি সেটা চাও? না মা, কখনোই চাই না। তাহলে আমি যেমনটা বললাম
তেমনটাই করো। কিন্তু মা, আমি কিভাবে ওনাকে রিয়ার কাছ থেকে দূরে রাখবো? উনি তো রিয়াকে অন্ধের মতো ভালোবাসেন, যেখানে আমি কি পারবো ওনাকে রিয়ার কাছ থেকে ফিরিয়ে আনতে? স্বামীর এমন কিছু নেই যা স্ত্রীরা পারে না। তুই রিয়াদের থেকে তোর স্ত্রীর অধিকারটা চা। কয়েকদিনের মধ্যেই যেন আমি নাতি নাতনির মুখ দেখতে পারি সে ব্যবস্থা কর, বুঝলি? আমি তোর মা, এখন এর চেয়ে ভালোভাবে তোকে বোঝাতে পারবো না। মনে হয় এতটুকুই যথেষ্ট তোকে কি করতে হবে সেটা বোঝানোর জন্য। মার কথাটা শুনে অনেক লজ্জা পেলাম, তবে মা যা বলল এটা একমাত্র উপায়। হুম, আমি চেষ্টা করব। মাথা নিচু করে কথাটা বললাম। এখনো লজ্জা পাচ্ছি। থাক, হয়েছে। আমার সামনে তো লজ্জা পেতে হবে না। যা, রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমাসনি। আচ্ছা। মার রুম থেকে এক দৌড়ে নিজের রুমে চলে এলাম। এদিকে অফিসে এসে ফোনে অনেকবার ট্রাই করলাম রিয়ার সাথে কথা বলার, কিন্তু ও ফোনটাই ধরলো না। এত রাগ করার কি আছে আমি বুঝি না। রিয়া তো জানে আমি কোন পরিস্থিতিতে পড়ে বিয়েটা করেছি, তারপরও রিয়া এমন করছে। এখন যদি বাড়ি যায় রাগ ভাঙাতে, সেটাতেও নিশ্চয়ই নেই যে ওর রাগ ভাঙবে কিনা। তাই কোনো উপায় না পেয়ে অফিসের এক স্টাফকে কিছু গিফট দিয়ে ওর বাড়িতে পাঠিয়েছি। দেখি গিফটগুলো পেয়ে ওর রাগটা একটু কমে কিনা। যা ভেবেছিলাম তাই হলো। চেয়ারে হেলান দিয়ে বসেছিলাম, তখন রিয়া আমায় ফোন দিল। আর ফোন দিয়ে ওর রাগ অভিমানের পালাটা শেষ করলো। যাক, গিফটগুলো কাজে দিয়েছে। আজ মনটা খুব ভালো, সেজন্য অফিসে বেশিক্ষণ না থেকে বাড়ি চলে গেলাম সবাই একসাথে ডিনার করবো বলে। ডিনার করে রুমে এসে বসে আছি, তবে রুমের চেহারাটা আজ কিরকম যেন ভিন্ন ভিন্ন লাগছে। মনে হচ্ছে কোথাও যেন কিছু একটা বেশি আছে। আরে হ্যাঁ, আমার বিছানায় আজ দুটো বালিশ। কেন? সবসময় তো সকালে বিছানায় দুটো বালিশ থাকলেও রাতে একটাই বালিশ থাকে, কারণ রাতে আমি একাই বিছানায় ঘুমাই আর নীলা ফ্লোরে ঘুমায়। আজ বিছানায় এরকম হঠাৎ করে পরিবর্তনটা মানতে পারলাম না, তাই নীলাকে বলেই ফেললাম, নীলা, আজ বিছানায় বালিশ দুটো কেন? তোমার কি আজ বালিশ লাগবে না? হুম, লাগবে তো। আর বিছানায় এই জন্যই দুটো বালিশ যে আজ থেকে আমি আপনার সাথে বিছানাতেই ঘুমাবো। বলেই বিছানায় শুয়ে পড়লাম। আমি বিছানায় বসতে যাচ্ছিলাম, তখন নীলার এরকম কথা শুনে আর বসলাম না, দাঁড়িয়ে রইলাম। নীলা, এসবের মানে কি? তুমি বিছানায় ঘুমাবে কেন? আমাদের মধ্যে তো বিয়ের প্রথম রাতে চুক্তি হয়েছিল আমি উপরে ঘুমাবো আর তুমি নিচে ঘুমাবে। কই, আমার তো তেমন কোনো চুক্তির কথা মনে পড়ছে না। আর হ্যাঁ, এতটুকু কথা শুনেই এত ঘাবড়িয়ে যাচ্ছেন, তাহলে এখন যে কথাটা বলবো সেটা শুনলে আপনার কী হাল হবে? বিছানায় একসাথে ঘুমানোর কথাটা উনি শোনা মাত্রই দেখলাম উনি কেমন যেন ঘাবড়ে গেছেন, তাই এই কথাটা বললাম। এখনো আরো কথা বাকি আছে? কি কথা? হুম, বাকি আছে। আর সেটা হলো আজ থেকে আমি আপনার সাথেই বিছানায় ঘুমাবো, এবং আজ থেকে আমার স্ত্রীর অধিকার চাই। কি? এবারের কথায় সবচেয়ে বেশি অবাক হলাম। হুম, সাথে গোলুমুলো একটা বেবিও চাই। কথাগুলো বলতে খুব লজ্জা করছে, তবু ওনার ভালোর কথা ভেবে চোখ বন্ধ করে কথাগুলো বলেই ফেললাম। নীলার কথা শুনে এই মুহূর্তে মন চাইছে খুব জোরে একটা চর ওর গালে বসিয়ে দিই, কিন্তু এখন এসব করা ঠিক হবে না ভেবেই মাথা ঠান্ডা করলাম আর বলতে লাগলাম, দেখো নীলা, তুমি তো আমার ব্যাপারে সবকিছুই জানো। সেসব জানার পরও তুমি কেন এমনটা করছো? আমি রিয়াকেই ভালোবাসি আর শুধুমাত্র ওকে স্ত্রীর সম্পূর্ণ অধিকার দিতে পারবো। তাই বলে কি তুমি আমাদের দুজনের মাঝে আর এসো না, আর স্ত্রীর অধিকারটাও কোনোদিন দাবি করো না প্লিজ। আমি কেন আপনার আর রিয়ার মাঝে আসতে যাব, যেখানে আমি ওই রিয়া মেয়েটাকে ভালোভাবে চিনিই না? আমি তো শুধু আমার স্বামীর মাঝখানে আসব, মানে আপনার মাঝখানে, বুঝলেন? আর হ্যাঁ, আপনি বললেন আমি যেন আপনার কাছে কোনোদিন স্ত্রীর অধিকার দাবি না করি। এর উত্তর দেওয়াটা আগে আমি আপনার কাছে আগে মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। আমি আমার অধিকারটা যে করেই হোক আপনার কাছ থেকে নিয়েই ছাড়বো, সেটা হোক আপনার ইচ্ছায় বা অনিচ্ছায়। কথাগুলো সব বলে একদমে ফেললাম। জানি না আজ কিভাবে আমার মধ্যে এত সাহস চলে এলো। যে মেয়ে কোনোদিন কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, সে মেয়ে কিভাবে নিজের স্বামীর সাথে এরকম কথাগুলো বলে ফেললো। এতক্ষণ মাথাটা খুব কষ্ট করে ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম, তবে নীলার এখনকার এসব কথা শুনতে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মাথা গরম হয়ে পুরো আগুন ধরে গেল। ওকে বলতে শুরু করলাম, বুঝেছি, তোমার সাথে ভালো ব্যবহার করে যা বুঝিয়ে কোনো লাভ নেই। তুমি আমার বউ হয়ে সারা জীবন থাকতে চাও আর আমার পুরো সম্পত্তির মালিক হতে চাও, তাই তো? সেজন্য তুমি আমার থেকে স্ত্রীর অধিকার দাবি করছো। তবে তুমি একটা কথা মনে রেখো,
বেঁচে থাকতে কোনোদিন আমার থেকে স্ত্রীর অধিকার পাবে না, পাবি শুধু অবহেলা। ঠিক আছে, আমিও দেখব আপনি কি করে আমার স্ত্রীর অধিকার না দেন। ওনার থেকে কোনোদিন স্ত্রীর অধিকার পাবো না ভাবতেই ভয়ে বুকটা কেঁপে উঠল। ওকে, তাহলে দেখা যাক তোমার কথা সত্যি হয় না আমার কথা। বলেই বিছানা থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমাবো বলে যেতে লাগলাম। এরকম একটা মেয়ের সাথে কখনো এক বিছানায় ঘুমাবো না, সেই জন্য নীলাকে কত ভালো একটা মেয়ে ভেবেছিলাম, কিন্তু নীলাও আর 5টা মেয়ের মতো। কথাগুলো বলেই দেখলাম উনি ফ্লোরে চাদর বিছাচ্ছেন ঘুমাবেন বলে, কিন্তু ওনাকে তো নিচে ঘুমাতে দেওয়া যাবে না। তাই বলে উঠলাম, ফ্লোরে কেন বিছানা করছেন? কেন আবার ফ্লোরে ঘুমাবো? তাই তোমার সাথে তো আর এক বিছানায় ঘুমাতে দেবে না। ফ্লোরে ঘুমালে আপনার খারাপ ছাড়া ভালো হবে বলে মনে হয় না। আজ সকালে মা ফ্লোরে বিছানা পাতা দেখে ফেলেছে, মনে হয় কিছু একটা সন্দেহ করেছে। বাকিটা আপনি বুঝতে পারছেন একটু পর কি হতে পারে। বিছানায় শুয়ে শুয়ে কথাটা বললাম। নীলা কি বোঝাতে চাইছে তা খুব ভালো করে বুঝলাম, তাই কোনো কথা না বলে বিছানায় এক কোণে শুয়ে পড়লাম। নীলা আর আমার মাঝে কোলবালিশ দিয়ে, কোলবালিশের এই পারে যেন তোমায় না দেখি। আজ এমনিতেই অনেক বেশি বলে ফেলেছি, সেজন্য আর কথা বাড়ালাম না। বলে দিলাম। ওপাশ ফিরে শুয়ে বলল, আজ মনে হয় ওনার চোখে সত্যি অনেক নিচে নেমে গেলাম, কিন্তু আমি বা কি করব? ওনার ভালোর জন্যই তো এইসব করলাম। তবে কেন জানি না মনকে মিথ্যা সান্ত্বনা দিয়েও শান্তি পাচ্ছে না। শুধু এটা ভেবে কান্না করছি, আজ ওনার চোখে অনেক খারাপ মেয়ে হয়ে গেলাম। দুজনে ঘুমিয়ে পড়লাম। এরপর প্রায় 17 দিন কেটে গেল। ওনার কথা সত্যি হবে বলেই মনে হচ্ছে। এই 17 দিনে সত্যি বলতে প্রত্যেকটা দিনই ওনার অবহেলা পেয়েছি। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি ওনার একটু ভালোবাসা পাওয়ার জন্য। এই কয়েকদিনে উনি অনেকটাই পাল্টে গেছেন। আমার সাথে ঠিকমতো কথা বলে না, কথা বললেও ইচ্ছে করে খারাপ ব্যবহার করেন। আমার সাথে জেদ করে নামাজও পড়েন না, তবে আমার অনেক কেয়ার করে। যেমন মাঝে মধ্যে উনি ডিনার না করতে চাইলে আমিও করি না, তখন উনি জোর করে আমায় ডিনার করিয়ে দেন। সকালবেলা নামাজ শেষে কোরআন তেলাওয়াত করেছি, তখন খেয়াল করলাম উনি চুপি চুপি আমার কোরআন তেলাওয়াত শুনছেন। আমি ওনাকে বুঝতে দিলাম না যে আমি বুঝে গেছি উনি লুকিয়ে লুকিয়ে আমার কোরআন তেলাওয়াত শুনছেন, কারণ উনি এমনটা প্রতিদিনই করেন। কোরআন তেলাওয়াত শেষে আমি নাস্তা রেডি করতে চলে গেলাম। নাস্তা রেডি করে রুমে এলাম ওনাকে ডাকতে, কিন্তু ওনাকে পেলাম না। পরে রিমির মুখে জানতে পারলাম উনি না খেয়েই অফিস চলে গেছেন। বুঝতে আর বাকি রইল না যে উনি আমার জন্যই না খেয়ে চলে গেছেন। উনি নাস্তা করেনি বলে আমি আর সকালে নাস্তা করলাম না। বাড়ির গার্ডেনে কিছু কাজ ছিল, সেগুলো করতেই চলে গেলাম। গার্ডেনের কাজ শেষে লাঞ্চের জন্য খাবার রান্না করছি, তখনই রিমি রান্নাঘরে এলো। ভাবি, তুমি কি রান্না করছো? হুম। কেন? রান্না করতে করতে। না, তোমার সাথে তো বিয়ের পর ঠিক মতো গল্পই করতে পারি না, তাই ভাবলাম এখন কিছুক্ষণ গল্প করব তোমার সাথে। এখন পারবো না গো, এখনো অনেক রান্না বান্না বাকি। তাছাড়া আজ ভেবেছি তোমার ভাইয়ের জন্য দুপুরে অফিসে খাবার নিয়ে যাব। আমরা অন্য আরেকদিন গল্প করব, ঠিক আছে? মন খারাপ করে রান্নাঘর থেকে চলে এলাম। রিমি চলে যাওয়ার পর আমি আবার আমার রান্নায় মন দিলাম। রান্না শেষ করতে করতে দুপুর 1টা বেজে গেল। গোসল শেষে নামাজ পড়ে ওনার খাবারগুলো টিফিন বাটিতে নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। এই প্রথম ওনার অফিসে আসলাম, তাই ওনার কেবিনটা কোথায় ঠিক বুঝতে পারছি না। অফিসের ভেতরে এসে ওনার কেবিনটা খুঁজতেছি। ঠিক সেই সময় পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল। পিছনে ফিরে তাকিয়ে দেখি ওনার বন্ধু শিহাব। তুমি রিয়াদের ওয়াইফ নীলাই তো? কিভাবে বুঝলে? মাথা নিচু রেখে। তোমার বোরকার সাথে হাতে পায়ে মোজা, এটা দেখেই বুঝলাম। ও। হুম। আমি তো আমি তোমাকে তুমি করে বলছি, এতে তুমি রাগ করছো না তো? আসলে তোমাকে নিজের ছোট বোনের মতো মনে করি তো, তাই। আরে না না, আমি রাগ করবো কেন? আপনি তো আমার বয়সে বড়, তো তুমি করে বলতেই পারেন। ধন্যবাদ। আচ্ছা, তোমার হাতে ওই বাটিটা কিসের? খাবার বাটি, ওনার জন্য লাঞ্চের জন্য খাবার এনেছি। এখনো মাথা নিচু করে কথা বলছি। ও, শুধু নিজের বরের জন্য এনেছো নাকি এই ভাইটার জন্য কিছু খাবার আছে? সরি ভাইয়া, আমি তো জানতাম না যে আপনিও খাবেন, তাই শুধু ওনার খাবারই এনেছি। উনি খেয়ে যদি কিছু খাবার বাঁচে সেগুলো আপনি খেয়ে নিন। থাক, রিয়াদের জোটা খাবার খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তুমি বরং পরের বার যখন রিয়াদের জন্য খাবার আনবে তখন বেশি করে আমার জন্য এনো। হুম। ওকে, তাহলে আমি যাই। তুমি রিয়াদের কাছে যাও। সামনে যে রুমটা দেখতে পাচ্ছ সেটাই রিয়াদের কেবিন।
সিয়াফ ভাই ওনার কেবিনটা দেখিয়ে দিয়েই সেখান থেকে চলে গেলেন। আমিও সিয়াফ ভাইয়ের দেখানো কেবিনটাতে যেতে চলে এলাম। কেবিনের দরজাটা নক না করে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি উনি মোবাইলে কার সাথে যেন কথা বলছিলেন। আমাকে দেখা মাত্রই মোবাইলটা কেটে দিলেন। শুধু অফিসটাই আমার জন্য উপযুক্ত জায়গা রিয়ার সাথে কথা বলার জন্য। অনেকদিন পর রিয়াজ নিজ থেকে আমায় ফোন করেছে, সেজন্য ওর সাথে কথা বলছিলাম মন খুলে। তখনই দেখলাম নীলা আমার কেবিনে ঢুকলো। ওকে দেখার সাথে সাথে মোবাইলটা কেটে দিলাম। কিরকম মেয়ে, একজনের কেবিনে ঢোকার আগে নক করতে হয় সেটাও কি জানে না? নীলা, তুমি এই সময় আমার অফিসে কি জন্য এসেছো? আমি আপনার জন্য লাঞ্চ নিয়ে এসেছি। কাল রাতে দেখলাম দুপুরে বাইরে খাবার খাওয়ার কারণে আপনার গ্যাস্ট্রিকের জন্য বুকে ব্যথা করেছিল, তাই আজ বাড়ি থেকে খাবার রান্না করে এনেছি। প্লেটে খাবার বাড়তে বাড়তে কথাগুলো বললাম। কোনো দরকার নেই আমার জন্য খাবার রান্না করে আনার। এই খাবার আমি খাবো না, তুমি এগুলো নিয়ে বাড়ি চলে যাও। জানি আপনি আমার ওপর খুব রেগে আছেন, আর সেজন্যই আমার রান্না করা খাবার খেতে চাচ্ছেন না। কিন্তু আপনার রাগ তো আমার উপর, খাবারের উপর না। তাই বলি কি, আপনি খাবারগুলো খেয়ে নিন। এমনিতেই সকালবেলা আপনি খাবার খাননি বলে আমিও কিছু খাইনি। খুব ক্ষুধা পেয়েছে এখন। কি, তুমি সকালে খাবার খাওনি কেন? আপনি খাননি তাই। আমি খাইনি কে বলেছে? আমি তো অফিসে এসে অফিসের ক্যান্টিনে নাস্তা করেছি। এত কিছু আমি জানি না। আপনি খাননি তাই আমি খাইনি। এখন বেশি কথা না বলে প্লিজ খেয়ে নিন, আমার খুব ক্ষুধা পেয়েছে। ওকে খাচ্ছি, তুমি খাবারগুলো প্লেটে বাড়ো। ওয়াশরুম থেকে বের হয়ে এসে খেতে শুরু করলাম। জানতাম উনি আমায় যতই অবহেলা করুক না কেন, না খেয়ে আছি শুনলে সব কিছুই করবে। আমি যা বলবো তাই। ওনাকে খাওয়ানো শেষ করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে লাঞ্চ করে রুমে শুয়ে আছি। তখন মা আমার রুমে এলেন। রুমে এসে যে কথাটা বললেন সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। নীলা, তোর আপু ফোন করেছিল আজ। ও আচ্ছা, কি বললো আপু? বিছানা থেকে উঠে বসতে বসতে। তোমাকে আর রিয়াদকে ওদের বাড়ি যেতে বলেছে, কিছুদিনের জন্য ঘুরে আসতে। কি? আপু আমাদের ওনাদের বাড়িতে যেতে বলেছেন? অনেকটা অবাক হলে মার কথা শুনে। হুম। মা, আমার কথা থামিয়ে দিয়ে মা বলতে শুরু করলেন। তোমার দুলাভাইকে নিয়ে চিন্তা করছো তো? তুমি নিশ্চিন্তে যাও, রিয়াদ সব সামলে নিবে। কিন্তু মা, উনি কি রাজি হবে আপুদের বাড়িতে যেতে? সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি শুধু রিয়াদ বাড়ি এলে বলবে আপুদের বাড়ি বেড়াতে যাব। ও যদি রাজি হয় তো হলো, না হলে আমায় বলবে, ঠিক আছে? তবুও মা, মা আবার আমায় থামিয়ে দিয়ে বলতে লাগলেন। কোনো কিন্তু না, তোমরা সানাদের বাড়ি যাচ্ছ, ব্যাস এটাই ফাইনাল। এখন রুমে যাও আর তোমাদের প্রয়োজনীয় সব কিছু প্যাক করে নাও। আচ্ছা। মা এত জোরে কথাগুলো বললেন যে অনেকটা ভয় পেয়ে আর কিছু বললাম না, চুপচাপ রুমে চলে এলাম। মার বলা কথাগুলো আমার এখনও বিশ্বাস হচ্ছে না, কারণ বিয়ের দিন আপু নিজে মুখে বলে গেলেন আমি যেন আর কোনো দিন ওনার বাড়িতে না যাই। প্রয়োজন হলে আপুর সাথে আমার সাথে দেখা করতে এখানে আসবে। এসব বলে যাওয়ার পর আপু ওনাদের বাড়িতে যেতে বলেছেন, এটা বিশ্বাস করতে কিছুটা কষ্ট হচ্ছে। পরক্ষণে ভাবলাম আপু নিশ্চয়ই বলেছে, না হলে মা তো শুধু শুধু আমায় মিথ্যা বলবে না। নীলা চলে যাওয়ার পর বিছানায় বসে কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবলাম, ওদের ওইখানে পাঠিয়ে আমি বেশি ঝুঁকি নিয়ে ফেলছি না তো? নীলার দুলাভাই যে পরিমাণ খারাপ লোক, যদি ওদের কোনো ক্ষতি করে দেয়, তবে রিয়ার থেকে ওদের দুজনকে কয়েকদিনের জন্য আলাদা রাখার এটাই একমাত্র উপায়। এই কয়েকদিনে নীলাকে রিয়াদ আপন করে নেবে, এই আশাতেই ওদের ওইখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এদিকে আজ রিয়ার সাথে বিকেলে দেখা করার কথা ছিল, এর মধ্যে রিয়ার একটা কাজ পড়ে যাওয়াতে আজ আর দেখা করতে পারলাম না। তবে ও কাল বিকেলে আমার সাথে দেখা করবে বলেছে। আজ অফিসে শিহাব আসেনি, যার জন্য আমার একার উপরই কাজের সব চাপ পড়েছে। কাজগুলো শেষ করতে রাত 11টার মতো বেজে গেল। কাজ শেষে অফিস থেকে বেরিয়ে বাড়ি চলে এলাম। রুমে ঢুকে দেখলাম নীলা এখনো জেগে বড় একটা ব্যাগে কিছু ড্রেস প্যাক করছে। ওকে দেখেও না দেখার ভান করে বিছানার এক কোণে গিয়ে বসলাম। ওনাকে রুমে আসতে দেখেই কাপড় প্যাক করা বন্ধ করে এক গ্লাস পানি এনে দিলাম। তারপর ওনার পায়ের জুতা দুটো খুলে দিলাম। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি, ওনাকে কথাটা বললাম। হুম। উনি ফ্রেশ হয়ে আসার পর দুজনে একসাথে ডিনার করে নিলাম। এখন ওনাকে আপুদের বাড়িতে যাওয়ার কথাটা কিভাবে বলবো সেটাই ভাবছি। সেই কখন থেকে বিছানায় শুয়ে আছি, ঘুম আসতেছে না। লাইটের আলোর কারণে এত রাতে নীলা লাইট জ্বালিয়ে কি প্যাক করছে বুঝি না।
আরো কিছুক্ষণ এভাবে পার হওয়ার পর এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এবার চেঁচিয়ে উঠে বললাম, কি করছোটা কি তুমি এত রাতে লাইট জ্বালিয়ে? কাপড় ব্যাগের ভিতরে নিচ্ছি। সেটা তো আমি দেখতে পাচ্ছি, কি জন্য কাপড় প্যাক করছো সেটা বলো। কাল আমি আর আপনি আপুর বাড়ি যাচ্ছি, তাই আপনার সব কিছু প্যাক করে নিয়েছি। যদি আর কিছু বাকি থাকে বলবেন, সেগুলো নিয়ে নিব। কথাটা বলার সুযোগ পেয়ে গেলাম। ও আচ্ছা, তাহলে ব্যাগ গুছিয়ে সকালে চলে যাও। ঘুমের চোখে নীলা কি বললো তা ভালোভাবে না বুঝে কথাটা বললাম। যখন বুঝতে পারলাম ওর পুরো কথাটা, তখন বিছানা থেকে লাফিয়ে উঠে বলতে লাগলাম, কি আমি আর তুমি তোমার আপু বাড়ি যাচ্ছি? কখন? আমাকে তো আগে জানাওনি। তাছাড়া আমি কালকে কোথাও যেতে পারবো না। ঠিক আছে, আপনি যে যাবেন না সেটা আমার না বলে মাকে বলে আসুন। মা বলেছে আপনি যদি না যেতে চান তাহলে আপনার খবর আছে। ওটাকে ভয় দেখাচ্ছি? ভয় দেখাচ্ছ? না তো। আর হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, মা আরেকটা কথা বলেছে, আপনি যখনই যেতে মানা করবেন তখনই যেন কথাটা মাকে বলি। যাই, আমি মাকে বলে আসি আপনি যাবেন না। বলে যে রুম থেকে বেরোতে নিব, তখনই উনি আমায় আটকালেন। থাক, মার কাছে যেতে হবে না, আমি কাল যাব, তবে বিকালের পর। ওকে, কিন্তু বিকালের পর কেন যাবেন? আমরা তো সকালবেলায় যেতে পারি, এতে করে আপুর বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি এত কিছু তোমায় বলতে পারবো না, বুঝলে? কাল বিকেলে হলে চলো, নয়তো একাই চলে যাও। ওনার সাথে যতই অভিমান করি না কেন, এখন ওনার ধমক দেওয়াটা আমি খুব ভয় পাই। যদি আবার ওই দিনের মতো চড় মারি। ওনার সাথে আর কথা বাড়ালাম না। চুপচাপ ড্রেস প্যাক করে মাথাটা হ্যাঁ সূচক নাড়িয়ে ওনার পাশে শুয়ে পড়লাম। সব সময় মাকে বলে দিবে, বিচার দিবে বলে আমায় ভয় দেখিয়ে সবকিছু জোর করে করিয়ে নাও। শুধুমাত্র মায়ের ভয়ে কিছু বলতে পারি না, না হলে ওর কি অবস্থা করতাম সেটা আল্লাহই ভালো জানে। ভালোই হয়েছে নীলার আপুর বাড়ি যাচ্ছি, ওইখানে গিয়ে এর একটা ব্যবস্থা করবোই। যতদিন ওর আপুর বাড়ি থাকবো ততদিন ওকে এত অত্যাচার করবো যে আর কোনোদিন আমার কোনো কথাই অমান্য করবে না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে বললাম। সকালে ঘুম থেকে উঠে নীলাকে নিয়ে শপিং এ গেলাম। ওর নাকি কিছু জামা লাগবে, সাথে ওর আপু দুলাভাইয়ের জন্য ও কিছু ড্রেস নিয়ে নিলাম। রিয়াকে দেওয়ার কথা মোতাবেক বিকেলে ওর সাথে দেখা করে নীলা আর আমি বেরিয়ে পড়লাম ওর আপুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হওয়ার সময় মা রিমির সাথে দেখা করেই এরপর এসেছি। নীলাদের গ্রামের বাড়ি দিনাজপুর। এত দূর গাড়ি চালিয়ে যাওয়াটা বেশি ভালো হবে না বলে আমরা দুজন বাসে করে রওনা হলাম। প্রায় 5 ঘন্টা পর নীলাদের বাড়ির সামনে এলাম। সারাটা রাস্তা নীলা আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েছিল। বাসে অনেকজন লোক থাকায় সেখানে আর কিছুই বলিনি। নীলার আপুর বাড়ির সামনে এসে একবার কলিং বেল বাজাতেই ওর আপু এসে দরজা খুলে দিল। রাতে কারোর সাথে তেমন কথাই হলো না, সবাই ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে নীলা কোরআন তেলাওয়াত করছে, সেটা আমি শুনছি, তবে আজ চোখ বুজে না, ওর পাশে বসেই শুনছি। এটাও একটা কারণ আছে যা পরে বুঝবেন। আজ ওনার কি হলো? প্রতিদিন তো লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতো, আর আজ আমার পাশে বসে ব্যাপারটা কি? যাক, আমার এখন এসব ভেবে লাভ নেই। আজকের মতো কোরআন তেলাওয়াত শেষ। এখন রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করে গিয়ে জানামাজটা গুছিয়ে যে রুম থেকে বেরোতে যাব, তখনই ওনার ডাক। কোথায় যাও? নাস্তা বানাতে হবে, তাই রান্নাঘরে যাচ্ছি। যেতে হবে না, এখানে বসো, আরো কিছুক্ষণ তেলাওয়াত করো, শোনাও। যেতে হবে না মানে? তাহলে নাস্তা কে বানাবে? আর সকালে খাবেনই বাকি? অনেকটা অবাক হয়ে। কেন, তোমার আবু বানাবে নাস্তা? আমরা কিন্তু এখানে বেড়াতে এসেছি, কাজ করতে নয়। সো এখন তুমি জায়নামাজটা ফ্লোরে রেখে আমায় কোরআন তেলাওয়াত করে শোনাও। কিন্তু নীলার কথা থামিয়ে দিয়ে আমি বলতে লাগলাম, কোনো কিন্তু না, ভালো স্ত্রীরা কখনো স্বামীর কথার অবাধ্য হয় না। কোনো কথা না বলে কোরআন তেলাওয়াত করে শোনাতো। এবার দেখলাম নীলা কোনো কথা না বলে চুপচাপ এসে কোরআন তেলাওয়াত করে শোনাতে লাগলো। নীলা যে আমায় স্বেচ্ছায় কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে না, তা ওর মুখ দেখে খুব ভালো করে বুঝতে পারছি। বাড়িতে থাকতে তো সবসময় মায়ের কথা বলে আমায় ভয় দেখাতে, এবার দেখবো কি করে আমার মায়ের কথা বলে ভয় দেখাও। এবার অবশ্য তোমায় এত অত্যাচার করবো যে তুমি নিজ ইচ্ছায় আমায় ছেড়ে চলেই যাবে। তো ভয় দেখাবে কিভাবে? ঘন্টাখানেকের মতো কোরআন তেলাওয়াত করার পর আমি নীলাকে থামতে বললাম, থাক, হয়েছে, আজকের মতো কোরআন তেলাওয়াত করা, এখন তুমি উঠতে পারো। জায়নামাজটা আলমারিতে রেখে রুম থেকে বেরোতে নিলাম, তখন উনি পুনরায় আমায় ডাকলেন। তোমাকে আমি কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করতে বলেছি, কোথাও যেতে না। কোথায় যাচ্ছ এখন? জি, রান্নাঘরে। তোমাকে একবার বললাম আমরা এখানে বেড়াতে এসেছি, কাজ করতে নয়। তারপরও কেন তুমি আমার কথা না শুনে রান্না করতে যাচ্ছ? মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম।
হয়েছে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে না, এখানে আসো, আমার মাথাটা টিপে দাও, মাথাটা খুব ব্যথা করছে। এবার একবার বলতেই নীলা এসে মাথা টিপে দিতে লাগলো। প্রায় আধা ঘন্টা ধরে ওনার পাশে বসে মাথা টিপে দিচ্ছি। এতক্ষণে আপু হয়তো জেগে গেছে। আর আপু যদি জেগে দেখে আমি এখনও নাস্তা বানাইনি, তাহলে আমার খবর আছে। কারণ কাল রাতে আমি আপুকে বলেছিলাম আজ সকালে আমি নাস্তা বানাবো। এখন কি করি? উনি তো আমায় রান্নাঘরে যেতেও দিচ্ছেন না। বালিশে মাথা দিয়ে শুয়ে আছি, এদিকে নীলা আমার মাথা টিপে দিচ্ছে। খুব ভালোই লাগছে নীলার নরম হাতের স্পর্শ পেতে। সাথে এটা ভেবে খুব খুশি হচ্ছি যে আজ নীলাকে খুব বিরক্ত করতে পারছি। নীলার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ও যে কি জন্য ভয় পাচ্ছে সেটাও আমি জানি। কাল রাতে নীলা ওর আপুকে বলেছিল আজও নাস্তা বানাবে, সেই জন্য নীলাকে নানা চোতায় ঘরে আটকে রেখেছি, যাতে ও সময় মতো রান্না না করতে পারে। আর ওর আপু সেজন্য ওকে অনেক বকা দিক। খুশির মুহূর্তটা আসতে বেশি সময় লাগলো না। একটু পরেই নীলার বোন আমাদের রুমে আসলো। রুমে এসে নীলাকে বিছানায় বসে থাকতে দেখে বলে উঠলো, নীলা কিচেনে গিয়ে দেখলাম এখনো নাস্তার জন্য কিছুই বানানো হয়নি। তুই কি নাস্তা বানাতে চাসনি? আপু কিছু বলতে যাব, তখনই উনি বলে উঠলেন, আসলে আপু, নীলা তো এইমাত্র ঘুম থেকে উঠলো, সেজন্য নাস্তা বানাতে যেতে পারেনি। এই সময়টার জন্য তো অপেক্ষায় ছিলাম। কি নীলা, তুই এই মাত্র ঘুম থেকে উঠেছিস? তার মানে সকালের ফজরের নামাজটাও পড়িসনি? রিয়াদের সাথে বিয়ে হওয়ার পর থেকেই তুই এরকম অলস হয়ে গিয়েছিস। কই, আগে তো এরকম ছিলিস না। নেহাত রিয়াদ ছেলেটা ভালো বলে তোকে কিচ্ছু বলে না, অন্য কেউ হলে তো তোকে বাড়ি থেকে বের করে দিত। এরকম আরো অনেক বকাঝকা করলাম নীলাকে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? যা যা করার ছিল তা তো করেই ফেলেছিস। এখন এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে না থেকে আমার সাথে রান্নাঘরে আয়। নতুন জামাই বাড়ি এসেছে, ওকে সকালে না খাইয়ে রাখবি নাকি? হুম, চলো। আপুর সাথে রান্নাঘরে চলে গেলাম। নীলা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরেই খুব জোরে জোরে হাসতে লাগলাম। সবসময় মাকে নিয়ে আমায় বোকা বানাতো, তাই না? এবার বুঝুক নিজের লোকদের কাছে বোকা খেলে কেমন লাগে। তবে এইটুকু টর্চার করলে তো হবে না, ওকে আরো অনেক টর্চার করতে হবে, যাতে নিজ ইচ্ছায় ও আমাকে ডিভোর্স দেয়। সকালের টর্চারের পালা তো শেষ হলো, এখন দুপুরে কিভাবে ওকে টর্চার করব সেটা ভাবলাম। কিছুক্ষণ ভাবার পর সেটাও ভেবে নিলাম। তবে সারাদিন তেমন কোনো সুযোগ না পাওয়ায় নীলাকে কিছু করতেই পারলাম না। রাতের দিকে বিছানায় বসে অফিসে কিছু কাজ করছিল, সেগুলো করছিলাম। তখনই নীলা রুমে এলো। ওর দিকে একবার তাকিয়ে আবার কাজে মন দিলাম। আপনি কি কাজ করতেছেন? ওনাকে কথাটা জিজ্ঞেস করলাম। কেন চোখে দেখে পাচ্ছ না? হুম, আপু আপনাকে ডিনার করতে যেতে বলেছে, সেজন্য আপনাকে ডাকতে আসলাম। ওকে, কিছু কাজ আছে, সেগুলো করে আমি আসতেছি, তুমি যাও। না, আপনার সাথে একসঙ্গে যাব। আপনি কাজ কমপ্লিট করে নিন। কিছু বললাম না, কাজগুলো করে দুজনে একসাথে ডিনার করতে চলে গেলাম। ডাইনিং টেবিলের এক কোণে আমি বসেছি, অপর প্রান্তে আপু আর আপুর হাজব্যান্ড। নীলা আর দুলাভাইয়ের চেহারাটা আজ সারাদিন দেখিনি, হয়তো কোনো কারণে বাড়ির বাইরে ছিল। নীলা আমার পাশে দাঁড়িয়ে আছে, ডাইনিং টেবিলে বসতেছে না। নীলা যে ডাইনিং টেবিলে বসছে না সেটা হয়তো আপু লক্ষ্য করেছে, তাই উনি বলতে লাগলেন, কি রে নীলা, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস, সবাই একসাথে ডিনার করব। না আপু, আমি এখন খাবো না। ওনার খাওয়া হলেই তারপর খাবো। ওনাকে খাবার বেড়ে না দিলে আবার উনি ঠিকমতো খেতে পারেন না। ও, তাহলে রিয়াদের খাওয়া শেষ হলে তুই খেয়ে নিস। আচ্ছা, ওনাকে খাবার বেড়ে দিতে লাগলাম। এতক্ষণে বুঝলাম নীলা কেন আমার পাশে দাঁড়িয়ে আছে। খাবার খেতে শুরু করলাম। খাবার খাওয়া শেষ করে রুমে চলে এলাম। এবার পেছন পেছন নীলাও রুমে এলো। আপনার কি আর কিছু লাগবে? না, লাগবে না। আচ্ছা, তাহলে আমি ডিনার করে আসি। বলে রুম থেকে বেরোতে যাব, তার আগেই উনি আমার নাম ধরে ডাকলেন। নীলা, একটু এদিকে এসো। নীলা রুম থেকে বেরোতে যাচ্ছিল, তখনই মাথায় একটা বুদ্ধি আসে, ওকে টর্চার করার। তাই ওকে ডাকলাম। ওনার কাছে গেলাম। জি বলুন। আমার না পা দুটো অনেক ব্যথা করছে, তুমি আমার পা দুটো একটু টিপে দেবো প্লিজ। হুম, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি পা টিপে দিচ্ছি। নীলার কথা মতো বিছানায় শুয়ে বললাম, বলেই মিথ্যা কথাটা বললাম। উনি যে আমার ইচ্ছে করে কষ্ট দিতে চাচ্ছেন, আমি তো ওনার সকালের মিথ্যা কথা শুনেই ভালোভাবেই বুঝতে পারছি। তবে ওনাকে এই বিষয়ে কিছু বললাম না, কারণ আমাকে যদি উনি কষ্ট দিয়ে ভালো থাকতে পারেন তো থাকুক না। উনি ভালো থাকলে আমি যে সবচেয়ে বেশি খুশি হব। আমি এখন একটু ঘুমাচ্ছি, তবে আমি যতক্ষণ পর্যন্ত
পা টেপা বন্ধ না করতে বলবো, ততক্ষণ তুমি পা টেপা বন্ধ করবে না। মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ঘুমিয়ে বললাম। হঠাৎ কিছু একটা স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি নীলা আমার পায়ের পাশে বসে ঝিমুতে ঝিমুতে পা টিপতেছে। রাত এখন 3:30 বাজে। এত রাত হয়েছে ও এখন আমার পা টিপতেছে, এটা ভাবতে অনেকটা অবাক হলাম। নীলা ঝিমুতে ঝিমুতে এক পর্যায়ে বিছানা থেকে পড়ে যাচ্ছিল, তার আগে আমি ওকে ধরে নিলাম। আমি ওকে ধরতেই ও চোখ মেলে তাকালো। আপনি এখনো জেগে আছেন? হাসি দিয়ে কথাটা বলার চেষ্টা করলাম। সেটা পরে বলছি, তার আগে এটা বলো, তুমি এত রাতে জেগে কি করছো? আপনার পা টিপছিলাম। সেটা আমিও দেখছি, কিন্তু এত রাত পর্যন্ত কে বলেছে? কেন? আপনি তো বলেছিলেন আপনি না বলা পর্যন্ত যেন আমি পা টেপা বন্ধ না করি। নীলাকে বলা কথাটা মনে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, পা টিপতে হবে না, এখন তুমি ঘুমিয়ে পড়ো। হুম, আমার খুব ক্ষুধা পাইছে, কিছু খেয়ে এসে তারপরে ঘুমাই। মাথা নিচু করে কথাটা বললাম। ঠিক আছে, তবে এত রাতে খাবার ডাইনিং টেবিলে খাওয়ার কোনো দরকার নেই, খাবার নিয়ে রুমে চলে আসো। আচ্ছা। নীলা রুম থেকে বেরিয়ে গেল। সত্যি বলতে নীলাকে কষ্ট দিয়ে আজ নিজে অনেক কষ্ট পেলাম। মেয়েটা এমন কেন? আমি যা বলবো সেটাই কি ওর করতে হবে? আমার কথা রাখতে গিয়ে নীলা আজ এত রাত অব্দি জেগেছিল, তাও না খেয়ে। নিজেকে ওর কাছে খুব ছোট মনে হচ্ছে। মেয়েটাকে খুব কষ্ট দিয়ে ফেললাম আজ। নীলা খাবার আনতে গিয়েছে, প্রায় 20 মিনিট হলো। খাবার নিয়ে আসতে এত সময় তো লাগার কথা না। মনের মধ্যে কিরকম একটা খটকা লাগলো। বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে চলে গেলাম। সেখানে গিয়ে নীলাকে না পেয়ে কয়েকবার ওকে ডাক দিলাম, ওর কোনো শব্দই পেলাম না। এবার কিছুটা চিন্তিত হয়ে বললাম, এতটুকু সময়ের মধ্যে মেয়েটা গেল কোথায়? বাড়ির সব জায়গায় ওকে খুঁজতে লাগলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। এখন শুধু বাড়ির ছাদটাই বাকি খুঁজে দেখার। কিছু না ভেবে দ্রুত সিঁড়ি বেয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে যা দেখতে পেলাম তাতে তো আমার মাথায় এক প্রকার রক্ত উঠে গেল। ছাদের এক কোণে দেখলাম নীলা ফ্লোরে মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে, আর পাশেই ও দুলাভাই নীলার হাত পা বাঁধার চেষ্টা করছে। বুঝতে আর বাকি রইল না নীলা দুলাভাই নীলার সাথে কি করতে চাইছিল। নীলা দুলাভাই হয়তো এই সময়ে আমার এখানে আশাই করেনি, তাই আমাকে দেখা মাত্রই উনি কিছুটা ঘাবড়ে গেলেন। রিয়া, তুমি এখানে? হ্যাঁ আমি। আপনি এখানে নীলার সাথে কি করছিলেন? আমি তো মানে তেমন কিছু না, নীলাকে ওর রুমে নিয়ে যেতে চাইছিলাম। নীলাকে রুমে নিয়ে যেতে কি ওর হাত পা মুখ বাঁধা লাগে? আমার মুখে এই কথাটা শোনা মাত্রই নীলা দুলাভাই ছাদ থেকে পালাতে চাইলো, কিন্তু আমি তাকে পালাতে দিলাম না। ছাদের দরজাটা লক করে দিলাম। দরজাটা লক করে জানোয়ারটাকে ইচ্ছা মতোই এক দফা মার দিলাম। আরেকটু মারলে হয়তো মরে যাবে, তাই ছেড়ে দিলাম। জানোয়ারটাকে ছেড়েই ছুটে নীলার কাছে চলে গেলাম। নীলার হাত পায়ের মুখের সব বাঁধন খুলে দিলাম। নীলার হাত পায়ের বাঁধন খুলে দিতেই ও আমার জড়িয়ে ধরে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। নীলার জামার কয়েকটা অংশ ছিঁড়ে গেছে, যা আমি স্পষ্ট দেখতে পেলাম। নীলা আমায় জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, তবে বারবার মাথা ঘুরে পড়ে যেতে নিচ্ছে। মনে হয় অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ার কারণে এমনটা হচ্ছে। নীলাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলাম। ও এখনো প্রচুর কান্না করছে। কান্না করতে করতে ওর হেঁচকি উঠে গেছে। নীলা প্লিজ, তুমি শান্ত হও, আমাকে বলো ওইখানে কি হয়েছিল। নীলা এখনো আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি রান্নাঘরে গিয়েছিলাম খাবার আনার জন্য, তখনই উনি হঠাৎ করে আমার মুখটা চেপে ধরেন। প্রথমে না বুঝলেও পরে বুঝেছিলাম এটা ওনারই কাজ। উনি আমার রান্নাঘরে থেকে তখন জোর করে টেনে ছাদে নিয়ে যান, তারপর আমার হাত পা বেঁধে আমাকে জোর করে খারাপ কিছু করার চেষ্টা করে। কথাগুলো বলেই ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি প্লিজ কান্নাটা থামাও। আমিও নীলাকে জড়িয়ে ধরলাম, ওর কান্না থামানোর চেষ্টা করছি। জানেন, উনি আমার গলায় পিঠে হাত দিয়েছেন। এটা তেমন কোনো ব্যাপারই না, এতে তেমন কিছু হবে না। নীলাকে কথাগুলো সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, কিন্তু এদিক দিয়ে আমি খুব রেগেই যাচ্ছি। এটা ভেবে যে ওই জানোয়ারটা আমার বউয়ের শরীরে হাত দিয়েছে, মনটা চাইছে ওই লোকটাকে এখনই মেরে ফেলি। তবুও আমার শরীর তো শুধুমাত্র আপনার একারই অধিকার আছে, আর উনি এমনটা করলেন, আমার শরীরটা অপবিত্র বানিয়ে দিলেন। এই কারণে আমি তো আপনার কাছে সারা জীবন একটা খারাপ মেয়ে হয়ে থাকবো। কে বলেছে তুমি আমার কাছে সবসময় খারাপ মেয়ে হয়ে থাকবে? তুমি সারা জীবন আমার কাছে সবচেয়ে ভালো মেয়ে হয়ে থাকবে, বুঝলে? তাছাড়া আজকের ঘটনার জন্য তো তুমি দায়ী নও, দায়ী হচ্ছে ওই জানোয়ারটা। হুম। আচ্ছা তুমি আমায় এখন একটু ছাড়ো, আমি দরজাটা লক করে আসি। এই না,
আপনি আমায় একা রেখে কোথাও যাবেন না? আরো শক্ত করে ওনাকে জড়িয়ে ধরলাম। দরজাটা লক করতে যাচ্ছি, দূরে কোথাও না। ঠিক আছে, তুমিও আমার সাথে এসো। নীলাকে জড়িয়ে ধরে অবস্থায় দরজাটা বন্ধ করে বিছানায় এসে বসলাম। আজ আপনি ঠিক সময়ে যদি ছাদে না যেতেন, তাহলে আমাকে ওই শয়তানটা তো মেরে ফেলতো। তখন আমি আপনাকে ছাড়া একা কিভাবে থাকতাম? আমি যে আপনাকে অনেক অনেক ভালোবাসি। আবার কান্না করছো? প্লিজ কান্নাটা থামাও আর শুয়ে পড়ো। না, এই বাড়িতে আমি কিছুতেই ঘুমাবো না। আমাকে এখনই ঢাকায় নিয়ে চলুন। এত রাতে আমরা কোনো গাড়ি পাবো না, আবার বরং কাল বাড়ি যাব, ঠিক আছে? কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। তবে শোয়ার আগে ওটাকে জড়িয়ে ধরেই তারপরে শুলাম। নীলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম যাতে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। প্রতিদিন আমাদের মাঝখানে কোলবালিশ থাকে, কিন্তু আজ কোনো কোলবালিশ নেই। উল্টো নীলা আমায় শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। নীলা যে আমায় জড়িয়ে ধরেছে এতে আমার খুব ভালোই লাগছে। তবে রিয়ার কথা ভাবতে মনে হচ্ছে আমি কিছুটা একটা ভুল করছি। সত্যি বলতে এই কয়েকদিনে নীলার প্রতি অন্যরকম একটা মায়া জন্মে গেছে, যার কারণে ও কিছুর জন্য কষ্ট পেলে আমি সমান কষ্ট পাই। এটাই ওর প্রতি আমার ভালোবাসা কিনা সেটা বলতে পারবো না, তবে এটা শিওর নীলার কষ্ট হোক এরকম কিছু আমি কখনোই চাই না। কিছুক্ষণ নীলার মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে গেল, সাথে আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমটা ভাঙলো রোদের আলো মুখে এসে পড়ায়। তবে চোখ দুটো খুলতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ চোখ দুটো খুলতে বাধা দিচ্ছে। কাল সারা রাত একটু ঘুমাতে পারিনি, কারণ মাঝরাতে অনুভব করি নীলার শরীরে প্রচন্ড জ্বর। ভয় পাওয়ার কারণে হয়তো জ্বরটা এসেছিল। এত রাতে আপুকে তো আর ডাকা যায় না, তাই বাধ্য হয়ে সারা রাত আমি ওর কপালে জলপট্টি দিয়েছি। সেজন্যই চোখ মেলে দেখাতে অসুবিধা হচ্ছে। অনেক কষ্টে চোখ দুটো বিছানা থেকে উঠালাম, তারপর ফ্রেশ হয়ে নিলাম। নীলার যখন ঘুম ভাঙলে তখন ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আপুর সাথে দেখা করিয়ে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। আসার সময় আপুকে রাতের ব্যাপারে কিছুই বললাম না, কারণ যতই হোক জানোয়ারটা তো ওনার স্বামী, ওর সম্পর্কে সব শুনলে কষ্ট পেতে পারে। জানোয়ারটাকে যা শাস্তি দেওয়ার তো ঢাকা গিয়ে দিব। বাড়ির সামনে চলে এলাম। নীলা ভালোভাবে দাঁড়াতেও পারছে না, বারবার মাথা ঘুরে পড়ে যেতে নিচ্ছে, তাই ওকে কোলে তুলে নিলাম। কয়েকবার কলিং বেল বাজাতেই মা এসে দরজা খুলে দিলেন। বিছানায় শুয়েছিলাম, তখনই কে যেন কলিং বেলটা বাজালো। বিছানা থেকে উঠে দরজাটা খুলে দিলাম। দরজা খুলে তো আমি এক প্রকার অবাক। রিয়া তার নীলা এসেছে। ওদের তো কয়েকদিন পরে আসার কথা ছিল। নীলা, তোরা আজ বাড়ি ফিরে এলি? হুম। আজ আসলি কেন? আর নীলার কি হয়েছে? ও তোর কোলে কেন? তেমন কিছু না, নীলার একটু জ্বর হয়েছে। এখন দরজার সামনে থেকে একটু সরে দাঁড়াও তো। মা ওকে নিয়ে আগে রুমে যাই, পরে তোমাকে সব খুলে বলবো। ঠিক আছে। মা দরজা থেকে সরে দাঁড়াতে আমি নীলাকে নিয়ে রুমে চলে এলাম। নীলাকে বিছানায় শুয়ে দিলাম। দেখলাম নীলা আমার দিকে কিরকম ডেব ডেব করে তাকিয়ে আছে, তাই ওকে জিজ্ঞাসা করলাম, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, কিছুটা থতমতো খেয়ে। ও, তুমি একটু বসো, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছেন? আমার একা থাকতে ভয় করে। ডাইনিং টেবিলে তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। রাতে থেকে এখনো কিছুই খাওনি, আর এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখন আমাদের বাড়িতে আছি, বুঝতে পারছো? হুম, তাড়াতাড়ি আসবেন। ওকে, খাবার নিয়ে রুমে চলে আসলাম। নীলাকে বালিশে হেলান দিয়ে বসালাম। সবগুলো খাবার খাইয়ে বাড়িতে আসার সময় জ্বরের যে ওষুধগুলো এনেছিলাম সেগুলো ওকে খাইয়ে দিলাম। এবার তুমি বিশ্রাম নাও, কেমন? আমি অফিসে যাচ্ছি, কিছু কাজ আছে। আর হ্যাঁ, বিছানা থেকে আজ একদমই উঠবে না। কিছু প্রয়োজন হলে রিমিকে ডাকবে। আমি যাওয়ার সময় রিমিকে বলে যাচ্ছি। গুড গার্ল। বাড়ি থেকে বেরিয়ে অফিসে চলে এলাম। আজ অফিসের ব্যাপারে কোনো কাজ নেই, শুধুমাত্র একটা খারাপ মানুষকে শাস্তি দেবো বলে নীলাকে মিথ্যা বলে অফিসে এলাম। আমি কার কথা বলছি সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি নীলার দুলাভাইয়ের কথাই বলছি। ওর এত বড় সাহস হলো কি করে আমার বউয়ের শরীরে হাত দেওয়ার? আজ ওর একদিন কি আমার একদিন। নীলাকে সত্যিটা বললে হয়তো ও মানা করতো, সেই জন্যই ওকে মিথ্যা বলেছি। কেবিনে বসে আছি ঘন্টাখানিক হলো, এর মধ্যেই আমার লোকজন নীলার দুলাভাইকে ধরে নিয়ে এসেছে। নীলার দুলাভাইকে ছাড়া সবাই কেবিনের বাইরে চলে যেতে বললাম। সবাই বাইরে যাওয়ার পরই নীলার দুলাভাইয়ের সাহসটা যেন হঠাৎ করে বেড়ে গেল। উনি উঁচু গলায় আমায় বলতে শুরু করলেন, রিয়াদ, এসবের মানে কি? তুমি আমাকে আমার অফিস থেকে তোমার লোকজন দিয়ে জোর করে ধরে আনলে কেন? তোমার এত বড় সাহস হলো কি করে? এমনিতে এই লোকটার চেহারা দেখা মাত্র এই শরীরটা রাগে জ্বলে যাচ্ছিল। তারপর ওনার এরকম কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। খুব জোরে একটা চড় ওনার ঘাড়ে বসিয়ে দিলাম। গায়ে হাত?
আমার সাহস কতটুকু তার উদাহরণ আরো দেখতে চান? আর লাগবে না। এখন চুপ করে বসুন। আমি কিছু বলবো, সেগুলো সোজাসুজি উত্তর দিবেন, ঠিক আছে? মাথা নেড়িয়ে হ্যাঁ বললাম। নীলা সম্পর্কে আপনার স্ত্রী বোন হয়, তাই তো? মানে আপনারও ছোট বোনের মতো। হুম। তো কাল রাতে ওর সাথে যেমনটা করতে চেয়েছিলেন, তেমনটা আপনার নিজের আপন ছোট বোনের সাথে কি করতেন? মাথা নিচু করে বসে রইলাম। কি হলো, মাথা নিচু করে রেখেছেন কেন? কথা বলুন। আপনার ভাগ্যটা কি পরিমাণ ভালো তো তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যদি আপনি নীলার আপুর হাজবেন্ড না হতেন, তাহলে এতক্ষণে আপনার অবস্থা খারাপ হয়ে যেত। এই, আপনি কি আমায় ভালো করে চেনেন আমি কে? আপনার সাহস হলো কি করে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? সরি, আমাকে এবারের মতো মাফ করে দাও, আর কোনোদিনও এমন হবে না। দেখলাম ভয়ে এখনই কুমিরের কান্না শুরু করে দিয়েছে, তাই কলারটা ছেড়ে দিলাম। শিওর? 100% শিওর, আল্লাহর কসম করে বলছি। ঠিক আছে, এটাই লাস্ট সুযোগ। এখন এখান থেকে দ্রুত পালান, আমার আবার মাথা গরম হওয়ার আগেই। ওকে, ধন্যবাদ। রাতের দিকে অফিসের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে অফিস থেকে বেরিয়ে বললাম। আজ রিয়া ফোন করেছিল দেখা করার জন্য, কিন্তু মন মেজাজ ভালো নেই, সেজন্য না করে দিয়েছে। বাড়িতে চলে এলাম, ডুপ্লিকেট চাবিটা নিয়ে বাড়ির দরজা খুলে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা বিছানায় চাদর ঠিক করছে। শরীর দুর্বল হয়, চাদর ঠিক করতে করতে মাঝে মধ্যে মাথা ঘুরে পড়ে যেতে যাচ্ছে। একসময় তো পড়ে যাচ্ছিল মাথা ঘুরে, তখনই আমি দৌড়ে গিয়ে ওকে ধরে নিলাম। আপনি আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছেন? উনি অফিস থেকে এত তাড়াতাড়ি আসবেন এটা আশা করিনি। হুম ভালো করেছেন। আপনি একটু বসুন, আমি এখনই আপনার জন্য পানি নিয়ে আসতেছি। কথাটা বলেই যেই এক পা বাড়াতে দেব, ঠিক সেই সময়ে উনি আমার দুঃখ হাত ধরে টেনে ওনার বুকের একদম কাছে নিয়ে গেলেন। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে না সকালে অফিসে যাওয়ার আগে বলে গেছিলাম বিছানায় শুয়ে থাকবে সবসময়? তারপরে তুমি আমার কথা না শুনে বিছানা থেকে উঠে কাজ করছো। আসলে বিছানাটা খুব নোংরা হয়েছিল, তাছাড়া আপনার বাড়িতে আসারও সময় হয়ে গিয়েছিল। আপনি এসে এই নোংরা বিছানা যাতে না দেখেন, তাই বিছানা গোছাচ্ছিলাম। উনি রেগে গেলে আমার খুব ভয় করে। অফিসে যাওয়ার আগে আমি কিন্তু তোমাকে আরেকটা কথা বলে গিয়েছিলাম, বলেছিলাম কিছু প্রয়োজন হলে রিমিকে ডাকবে। বিছানা গোছানোর জন্য রিমিকে ডেকেছিলে? সরি, আমি মনে করেছিলাম রিমিকে বিরক্ত করা ঠিক হবে না, তাই আমি বিছানা ঠিক করতেছিলাম। এবারের মতো মাফ করে দিন, আর কোনোদিন আপনার কথা অমান্য করব না, প্রমিস। এমনিতে ওনার রাগী গলার আওয়াজ শুনে ভয় পেয়ে আছি, তারপর উনি এখন খুব জোরে আমায় ধমক দিলেন। এবার ওনাকে জড়িয়ে ধরে কেঁদেই দিলাম। এই, তুমি কান্না করতেছো কেন আবার? প্লিজ কান্না থামাও। আচ্ছা, আমি সরি বলতেছি তোমায় ধমক দেওয়ার জন্য। হুম, আপনি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসুন, আমি খাবার রেডি করছি। এবার ডাইনিং টেবিলে যাওয়ার কথা বলছো, একটু আগে ধমকের কথাটা কি ভুলে গেছো? চুপ করে বিছানায় বসো, আজ আমি খাবার নিয়ে আসতেছি রুমে। নীলাকে নিজে থেকে সারিয়ে ওকে বিছানায় বসালাম, তারপর ডাইনিং টেবিলের কাছে চলে এলাম। আজকে বাড়ি খুব তাড়াতাড়ি এসে পড়ার কারণে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখি রিমি আর মা খাবার টেবিল সাজাচ্ছে, হয়তো এখনই সবাই ডিনার করতে বসবে। আমাকে মা ডাইনিং টেবিলের সামনে আসতে দেখে বলে উঠলেন, রিয়াদ, তুই আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিস? যাক, ভালো হয়েছে। সবাই একসাথে ডিনার করব। তুই একা কেন? নীলাকেও ডেকে আন, সবাই একসাথে ডিনার করি। না মা, নীলা ডাইনিং টেবিল আসতে পারবে না, ওর শরীরটা খুব দুর্বল। রিমি আমাদের দুজনের খাবারটা একটু রুমে পাঠিয়ে দিত। ওকে। কি বলিস? নীলার জ্বর এখনো ভালো হয়নি? জ্বর তেমন একটা নেই, তবে শরীরটা অনেক দুর্বল। আচ্ছা মা, আমি রুমে গেলাম, নীলাকে খাবার খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে। ঠিক আছে, যা বাবা। রুমে এসে নীলাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। এরপর আমিও খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি আমার বুকে কোল বালিশের জায়গায় নীলা আমার জড়িয়ে ধরে শুয়ে আছে আর গুনগুন করে কি যেন বলছে। নীলার কপালে হাত দিলাম, ওর কপালটা প্রচন্ড গরম অনুভব করলাম। তার মানে আজকেও মেয়েটার জ্বর এসেছে? না, এটা তো স্বাভাবিক কোনো জ্বর হতে পারে না। ওকে নিয়ে আর দেরি করলে চলবে না, কালকেই নীলাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। কিন্তু এখন যা জ্বর দেখতে পাচ্ছি, এই পরিমাণ জ্বর থাকলে তো হাসপাতালে যেতেই পারবে না। ঘড়ির দিকে তাকালাম, রাত 3:50 বাজে। এত রাতে মাকে ডাকাটা কি ঠিক হবে? আর রিমি তো ছোট মানুষ, শুধু শুধু চিন্তা করবে।
সিদ্ধান্ত নিলাম মা রিমিকে কাউকেই ডাকবো না। হাতের কাছে টেবিলে পানির বোতল ছিল, সেখান থেকে 1 গ্লাস পানি ঢেলে নিলাম। সমস্যাটা হলো, তখন যখন রুমালটা নিতে যাব, রুমালটা টেবিলে ছিল, তবে কিছুটা দূরে। এদিকে নীলা আমায় এত শক্ত করে জড়িয়ে আছে যে আমি একটুও নড়তে পারছি না। খুব খুব কষ্ট করে রুমালটা হাতে নিলাম। এরপর ওর কপালে জলপট্টি দিতে লাগলাম।